দর্শক, আজকে দৈনিক কালের কণ্ঠে মহামান্য রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার ছাপা হয়েছে সেই সাক্ষাৎকার নিয়ে তোলপাড় অবস্থা চলছে। বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এই ব্যাপারে খবর হয়েছে এবং এটা যে এ যাবৎকালের মধ্যে অন্যতম বড় একটা খবর সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি অনেক বিষয়ে কথা বলেছেন। অনেক বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে একজন উপদেষ্টা তাকে সরিয়ে দেওয়ার জন্য অনেক বেশি দৌড়ঝাঁপ করেছেন এবং আরেকজন উপদেষ্টা বিদেশে গিয়ে বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলেছেন। কালের কণ্ঠ এই দুই উপদেষ্টার নাম বলেননি, কিন্তু বিভিন্ন সূত্র বলছে মহামান্য রাষ্ট্রপতি এই দুই উপদেষ্টার নামও কালের কণ্ঠকে বলেছে। বিভিন্ন সূত্র থেকে এই দুই উপদেষ্টার যে নাম জানা যাচ্ছে সেটা হয়তো আপনারাও অনুমান করতে পারছেন। চলুন একটু জেনে দেখার চেষ্টা করি যে কোন দুই উপদেষ্টা এত বেশি অতি উৎসাহী ছিলেন এবং তাদের সহযোগী আর দুই উপদেষ্টা কারা ছিলেন যারা এই কর্মকাণ্ডে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছেন। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য একজন উপদেষ্টা দৌড়ঝাঁপ করেছেন এবং মব তৈরি করেছেন। মব রাষ্ট্রপতির ওপরে লেলিয়ে দেওয়া হয়েছে, বঙ্গভবনের ওপরে মব লেলিয়ে দেওয়া হয়েছে এবং সেই উপদেষ্টা একজন প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করে তাকে রাজি করানোর চেষ্টা করেছেন যেন তিনি রাষ্ট্রপতির পদটা নেন। তিনি রাজি হননি। সেই প্রধান বিচারপতি, মহামান্য রাষ্ট্রপতি অবশ্য বলেছেন সাবেক প্রধান বিচারপতি, কিন্তু যে সময়ই এই উপদেষ্টা ওই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন তখন তিনি এক্সিস্টিং প্রধান বিচারপতি ছিলেন, অর্থাৎ সদ্য সাবেক হওয়া প্রধান বিচারপতি রেফাত আহমেদ। তার সঙ্গে দেখা করেছিলেন আমাদের অনেক বেশি আলোচিত সমালোচিত, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না এই উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই কাজটা করেছিলেন। তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে তৎকালীন তথ্য উপদেষ্টা বর্তমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। এই বৈঠকটা প্রায় ঘণ্টাকাল ব্যাপী বৈঠক হয় এবং সেই বৈঠকে প্রধান বিচারপতিকে রাজি করাতে ব্যর্থ হয়েছিলেন আসিফ নজরুল। আসিফ নজরুল এই যখন মব তৈরি করে এই বঙ্গভবনের সামনে যে মব তৈরি করা, সেই মবের নেপথ্যেও আসিফ নজরুল ছিলেন এবং আদালতে যে মব তৈরি হয়েছে, প্রতিনিয়ত আদালতে যে মব তৈরি হয়েছে, আদালতে আসামিদের ডিম মারা হয়েছে, লাথি ঘুষি মারা হয়েছে, প্রতিনিয়ত আসামিদের উপরে মব তৈরি করা হয়েছে এবং মব তৈরি করে আদালতের বিচারকদের পর্যন্ত অপসারণ করানোর যে ব্যাপারগুলো, এগুলোর সবগুলোরই মাস্টার মাইন্ড হচ্ছেন আসিফ নজরুল। আসিফ নজরুল এই কাজগুলো করিয়েছেন। আসিফ নজরুল এছাড়া একেবারে সংবিধান এবং আইনের লঙ্ঘন করেছেন বিচারপতিদের অপসারণ করে। বিচারপতিদের অপসারণ করেছেন 2018 সালের চাকরিবিধি, সরকারি চাকরিবিধি অনুসারে বাধ্যতামূলক অবসর দিয়েছেন অন্তত 18 জন বিচারপতিকে। সেই কথা তিনি বলেছিলেন যে সরকারি চাকরিবিধি অনুযায়ী তাদেরকে বাধ্যতামূলক অবসর দেয়া হলো, কিন্তু সেই 2018 সালের সরকারি চাকরিবিধির 3 নম্বর ধারায় স্পষ্ট করে লেখা আছে যে এই বিধি, অর্থাৎ সরকারি চাকরিবিধি, এই নিয়ম বিচারালয়ের ক্ষেত্রে, বিচারালয় মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, বিচারালয়ের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। অর্থাৎ ওই ঘটনাটা, ওই কাজটা পুরোটাই বেআইনি কাজ করেছিলেন আসিফ নজরুল। আসিফ নজরুল আদালতে মব তৈরি করেছিলেন, যেমন আপনাদের মনে আছে যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মব তৈরি হয়েছিল কিছু বিচারককে সরিয়ে দেওয়ার জন্য এবং সেই মবের কারিগর ছিলেন আসিফ নজরুল। মব তৈরি করে সুপ্রিম কোর্টের বিচারকদের সরিয়ে দেয়া, বাধ্যতামূলক অবসর দেওয়া, আদালতে একের পর এক মব তৈরি করা এবং সেই মব হওয়া সত্ত্বেও কোনো ধরনের কোনো ব্যবস্থা না নেয়া, 1.5 বছরে বহু বেআইনি আইন তৈরি করা সহ অনেক কিছুর মাস্টার মাইন্ড হচ্ছেন আসিফ নজরুল। রাষ্ট্রপতিকে
সরিয়ে দেওয়ার ব্যাপারে তার এত আগ্রহ ছিল কেন? সেই সময় কানাঘুষা ছিল যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে তিনি চাইছেন প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হন। প্রথমে তার চাওয়া ছিল প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা এবং তিনি নিজে প্রধান উপদেষ্টা হবেন, অথবা তাকে যদি রাষ্ট্রপতির অফার করা হয় তাহলে তিনিও রাষ্ট্রপতি হবেন। কিন্তু দুইটার যখন কোনোটাই হয়নি, তখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে অন্তত মানে নিজেদের হাঁপ ছেড়ে বাঁচার জন্য, নিজেদের কার্যসিদ্ধির জন্য তৎকালীন প্রধান বিচারপতি তিনি যদি রাজি হন রাষ্ট্রপতি হতে, তাহলে তাকে বসানোর প্ল্যান করেছিলেন তিনি। এই মেটিকুলাস প্ল্যানটা নিয়ন্ত্রণ করেছিলেন আসিফ নজরুল। আরেকজন উপদেষ্টা যিনি বিদেশে একটা মিশনে গিয়ে দেখেন যে রাষ্ট্রপতির ছবি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি, সেটা একেবারে আইনত সেটাই থাকার কথা। বিভিন্ন দেশে মিশনে, হাইকমিশন অফিসে দেশের রাষ্ট্রপ্রধানের ছবি থাকে, সেই রেওয়াজ তিনি ভেঙে দিয়েছিলেন এবং সেখান থেকে ছবি নামিয়ে দিয়েছিলেন। এবং দেখা গেল যে এক রাতের মধ্যে বিদেশে, সারা বিশ্বে যত দূতাবাস আছে, যত মিশন আছে, সব জায়গা থেকে মহামান্য রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হলো। এই কাজটা করেছেন আমাদের আরেক উপদেষ্টা, যিনি বলেছিলেন যে 54 বছরে রাজনীতিবিদরা যদি কিছু করতেই পারত তাহলে আমাদের আসতে হতো না, সেই রিজওয়ানা হাসান। অভিযোগ আসছে যে রিজওয়ানা হাসান এই কাজটা করেছেন। এবং রিজওয়ানা হাসান সম্পর্কে আরও একটা বড় অভিযোগ আছে, তিনি পাকিস্তানে বেড়াতে গিয়েছিলেন, পাকিস্তানি কানেকশন তার অনেক ভালো, এবং পাকিস্তানে গিয়ে কয়েকদিনের জন্য হারিয়ে গিয়েছিলেন। পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন তাকে খুঁজে পায়নি, এরকম তথ্য বাজারে ঘুরে, এরকম কথাবার্তাও ঘুরে। ছবি নামানোর প্রথম মাস্টার মাইন্ড ছিলেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বঙ্গভবনের দরবার হলে গিয়ে সেখানে যে বঙ্গবন্ধুর ছবি টাঙানো ছিল, এবং এখন পর্যন্ত সংবিধানে যেটা লেখা আছে বঙ্গবন্ধুর ছবি টাঙাতে হবে, সেই বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবনের দরবার হল থেকে তিনি নামিয়েছিলেন এবং নামানোর সেই ছবি নিজে ফেসবুকে পোস্ট দিয়ে প্রথম এই ছবি নামানোর ব্যাপারটা শুরু করেছিলেন, যেটা রিজওয়ানা হাসান পরবর্তীতে পৃথিবীর সমস্ত দেশের বাংলাদেশ হাইকমিশন এবং মিশন থেকে রাষ্ট্রপতির ছবিগুলো নামানোর কাজটা করেছেন বলে বিভিন্ন সূত্র বলছে। এবং এই তথ্যগুলো এই দুইজন উপদেষ্টার নাম মানে সামনে কালের কণ্ঠে বলা সত্ত্বেও কালের কণ্ঠ প্রকাশ করেনি, কিন্তু সামনে নিয়ে এসেছেন বাংলাদেশের তরুণ ক্রাইম রিপোর্টার নুরুজ্জামান লাবু এক ভিডিও বার্তায় এই দাবি করেছেন, বলেছেন যে এই দুজন উপদেষ্টা, রাষ্ট্রপতির নাম না বলা মানে কালের কণ্ঠের নাম প্রকাশ না করা যে দুই উপদেষ্টা, সেই দুই উপদেষ্টা হচ্ছে আসিফ নজরুল এবং রিজওয়ানা হাসান। দর্শক, বুঝতে পারছেন কি কোথায় থেকে কি হয়েছে? আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।